অবসাদ্য। হাদি ফিরে এসেছেন তার দেশে। মৃত হয়ে ফিরে এসেছেন এ কথা আমরা বলছি না, কারণ হাদি ফিরে এসেছেন যেন আরো জীবন্ত হয়ে, কিন্তু ফিরে এসে দেখলেন তার মৃত্যুকে বড্ড কম দামে বেচে দিয়েছে যেন কারা। কোটি মানুষ দোয়া করেছে হাদির জন্য, করেছে খোদার মিরাকল দেখার প্রার্থনাও। দলমত নির্বিশেষে হাত তুলেছে আসমানের দিকে। মাথায় গুলি লেগে মৃত্যুশয্যায় থাকা হাদি যেন হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক। হাদিকে মৃত ঘোষণা করার পর কেঁদেছে লাখো মানুষ। সারা বাংলাদেশে হাদিকে নিয়ে হাহাকার। আশা করা হচ্ছিল হাদির এই জীবনদান বদলে দেবে দেশের মনোভাবই, সবাই গাইবে সাম্যের গান। কিন্তু হাদির মৃত্যুর খবরে সারা দেশ জুড়ে যেন নেমে এসেছে এক অশান্ত ঢেউ। সেই ঢেউয়ে ভেসে গেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ আরো প্রতিষ্ঠানের কার্যালয়। আটকা পড়লেন সাংবাদিকরা। ভয়াল ধোঁয়া, আগুনে জীবনই ছিল হুমকির মুখে। ময়মনসিংহে পিঁপড়ার মতো পুড়ে গেল মানব সন্তান। দূতাবাসে হামলা, পুরো দেশের নানা জায়গায় হামলা, জ্বলল আগুন। মানুষের মন তখন যেন পরিণত হলো ভয়ে আর আতঙ্কে। জাদুর মতো হাদির মুখ কোনো ছায়ায় যেন ঢেকে গেল। মুখ্য হয়ে গেল দেশের পরিস্থিতি, গৌণ হয়ে গেল হাদির মৃত্যু। আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়েরের মতো ব্যক্তিরা বললেন অতি সস্তায় যেন বেচে দেয়া হলো হাদির খুন। তো কারা অপ্রাসঙ্গিক করতে চায় হাদিকে? হাদিকে একটা নেতিবাচক চরিত্র হিসেবে মানুষের মনে স্থান দিতে চায়। এর আগে আমাদের বিশ্লেষণ করতে হবে হাদিকে ব্যবহার করে কারা লুটছে ফায়দা, কারা খাচ্ছে লাভের গুড়টা, কারা আসলে মারতে পারে হাদিকে, কারা আবার প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলা করল। এক এক পক্ষ স্বাভাবিকভাবেই একে অপরকে দায়ী করছে। চলুন দেখি বিশ্লেষণ কি বলে। নানা রাজনীতিক এর ব্যাখ্যা নানাভাবে দিয়েছেন। তাদের মতে শেখ হাসিনা একসময় গর্ব করে বলতেন গণভবনে তিনি দুটি নির্দিষ্ট পত্রিকা ঢুকতে দেন না। নাম না বললেও ইশারা ছিল স্পষ্ট। 2018 সালের নির্বাচনের আগে প্রথম আলোর প্রেস বন্ধের রাষ্ট্রীয় চেষ্টা কেবল বিদেশি হস্তক্ষেপে থেমেছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা এই পত্রিকাটিকে দেশের ও জনগণের শত্রু তকমা দিয়েছিলেন। ফটোকার্ড ইস্যুতে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা কিংবা সারা দেশে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার পাহাড় সবই ছিল এক পরিকল্পিত দমনপীড়ন। 2024 সালের নির্বাচনের পর আওয়ামী লীগের মূল এজেন্ডাই ছিল এই মতি মাহফুজ জুটিকে চিরতরে নিষ্ক্রিয় করা। কিন্তু যে কাজ পরাক্রমশালী শেখ হাসিনা এত বছরেও করতে পারেননি, তা 19শে ডিসেম্বরের কালো অধ্যায়ে ঘটে গেল। পত্রিকা দুটি প্রকাশিত হতে পারল না। কিন্তু এই আগুনের নেপথ্যের কুশীলব আসলে কারা? সাদা চোখে প্রচারণা চলছে যে হাদির অনুসারীরা পত্রিকা দুটির শিরোনামে ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। শিরোনাম ছিল তফসিল ঘোষণার পর প্রার্থী গুলিবিদ্ধ। প্রশ্ন হলো এই শিরোনামে আপত্তির কি আছে? এখানে তো বরং স্পষ্ট যে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ দেশে নেই। খবরের শিরোনাম পছন্দ না হলে কি একটি জাতীয় প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া যায়? এই যুক্তি অত্যন্ত দুর্বল। বিশেষ করে হাদি নিজে যেখানে জীবদ্দশায় প্রথম আলোর গুরুত্বের পক্ষে কথা বলতেন, তিনি বলতেন যারা সমালোচনা করে তারা যেন পারলে আরো 10টা প্রথম আলো বানিয়ে দেখায়। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন। তার অফিসের সামনে আপনার কাজটা কি? বলা হচ্ছে ছাত্র জনতা আগুন দিয়েছে। এটা ডাহা, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। জুলাই আন্দোলনে যখন সারা দেশ অচল, ইন্টারনেট বন্ধ, তখন প্রথম আলো ও ডেইলি স্টার জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃত খবর পৌঁছে দিয়েছে। 12 টাকার পত্রিকার মানুষ 100 টাকা দিয়ে কিনেছে শুধু সত্য জানার তৃষ্ণায়। জুলাই যোদ্ধা মিডিয়া হিসেবে যমুনা টিভি বা নিউ এজের মতো এই পত্রিকাগুলোর নামও ইতিহাসে লেখা থাকবে। ফলে বন্ধুর উপর ছাত্র জনতা আক্রমণ করবে এটি অসম্ভব। তাহলে কি আওয়ামী লীগ এই সুযোগ নিল? আওয়ামী লীগ হয়তো চায় বর্তমান সরকার দ্রুত ব্যর্থ হোক, যাতে তারা আবার ক্ষমতায় রাজনীতিতে দর কষাকষি করতে পারে। হাদি হত্যায় আওয়ামী কর্মীদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ তাদের জন্য গলার কাঁটা হলেও কাঁটা দিয়ে কাঁটা তোলার এই কৌশল হিসেবে তারা কি গণমাধ্যমকে টার্গেট করতে পারে? হাদি একজন সর্বজন গ্রাহ্য নেতা হয়ে উঠেছিলেন, যিনি এমনকি শত্রুর প্রতিও ইনসাফের ডাক দিতেন। তার সেই বিশাল ইমেজকে ম্লান করে দিয়ে মানুষের শোককে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির দিকে ঘুরিয়ে দেওয়ার এই ছকটি কার? এদিকে বিএনপি মোটামুটি নিশ্চিত যে তারা ক্ষমতায় আসছে,
কিন্তু তারেক জিয়ার ফেরার পথে কি কোনো অদৃশ্য দেয়াল তোলা হচ্ছে? হাদি হত্যায় মির্জা আব্বাসের নাম টেনে এনে বিএনপিকে বিতর্কিত করার নেপথ্যে আসলে কারা? ভারতের দিকেও অনেকে তাকাচ্ছেন। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত নিশ্চয়ই অস্থিতিশীলতা চায় না। তারা হয়তো বুঝে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশ আর গ্রহণ করবে না, তাই কেবল মানবিক কারণে আশ্রয় দিলেও তাকে পুনর্বাসনের দায় তারা নেবে না। জামায়াতের দিকেও সন্দেহ ছড়ানো হচ্ছে, কিন্তু তাদের কৌশলী অবস্থান এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের শান্ত বিচরণ এই ধ্বংসাত্মক কর্মের সাথে মেলে না। ভিপি সাদিক কায়েমের সাথে সন্দেহভাজনের ভুয়া ছবি ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টাটি তাই প্রশ্নবিদ্ধ। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার শিবির নেতার ছায়ানট শাহবাগীদের দেখে নেয়ার আহ্বানের ভিডিও ভাইরাল হয়েছে, এটা বেশ বিব্রতকর অবস্থায় ফেলতে পারে সংগঠনটিকে। যা হোক, এই গভীর রাজনৈতিক গোলকধাঁধার জট খুলতে সাংবাদিক জুলকারনাইন শাহের এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলছেন, ইরাক, লিবিয়া বা সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তদেশীয় প্রকল্প এখন বাংলাদেশে অভাবনীয় গতিতে সফল হচ্ছে। ওসমান হাদির খুন এবং শেখ হাসিনার প্রতি থাকা ঘৃণা, এই দুটিকে ঢাল হিসেবে ব্যবহার করে দক্ষিণপন্থীরা এগুচ্ছে। এমনকি ভারতীয় দূতাবাসে হামলাও মূলত জনমত নিজেদের দিকে রাখার একটি স্ট্যান্ড। শাহের তথ্যমতে হাদির মরদেহের উপর দাঁড়িয়ে একটি তথাকথিত বিপ্লবী সরকার গঠনের নীল নকশা বাস্তবায়ন করছেন একজন প্রভাবশালী পত্রিকার সম্পাদক। তার নির্দেশেই ছাত্র নেতারা শহীদ মিনারে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এই সরকার মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সমান্তরাল একটি ক্ষমতা কেন্দ্র হতে চায়। তারা পাড়ায় পাড়ায় যে নিরাপত্তা কাঠামো গড়ার কথা বলছেন, তা রাষ্ট্রীয় বাহিনীকে অকেজো করার কৌশল। আরো ভয়াবহ তথ্য হল, এই বিপ্লবী সরকার প্রকল্পের উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে ওই সম্পাদকের গোপন সমঝোতা রয়েছে। তারা গত 16 মাসে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের অজুহাতে বন্ধ রাখার পেছনেও রয়েছে চক্রান্ত, যাতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোর জনবল সরবরাহের ক্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। একটি বিশেষ রাজনৈতিক দল হয়তো ভাবছে তারাই এই চাল চালছে, কিন্তু শায়ের সতর্কবার্তা হলো তারা আসলে উগ্রবাদী প্রকল্পের খোরাক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারেক রহমান দেশে ফিরে আসার আগেই বাংলাদেশের সামাজিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয়াই এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য। একদিকে গুম কমিশন ও বট বাহিনী দিয়ে সেনাবাহিনীকে মনোবল শূন্য করা হচ্ছে, অন্যদিকে অরাজকতার মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সাঁড়াশি আক্রমণ চলছে। এহেন ভয়াবহ সব তথ্যের কিছুটাও যদি সত্যতা থাকে, এটা পরিষ্কার বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে শকুনের ছায়া। অতল এক গহ্বরে পড়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে দেশকে। এই অবস্থায় সচেতন মহলের আহ্বান, দেশ টেকাতে হলে বাংলাদেশের পক্ষে থাকার বিকল্প নাই। চোখ কান খোলা না রাখলে আপনিও হতে পারেন সেই দাবার ঘুঁটি, তাই সাবধান।